ধরেন আমি একটা নতুন কয়েন বানালাম, নাম দিলাম জয় কয়েন। আমি বললাম এই কয়েনের দাম 1000 টাকা, আপনি কি কিনবেন? অবশ্যই না, কারণ আমি দাম বললেই কোনো কিছুর ভ্যালু তৈরি হয়ে যায় না। তাইলে কোশ্চেন হচ্ছে বিট কয়েনের ভ্যালু কেন, ক্রিপ্টো কারেন্সি আসলে তৈরি হয় কেমনে। প্রথমে একটা জিনিস বুঝি, টাকা আসলে কি। একটা 1000 টাকার নোট আসলে বেসিকলি একটা প্রিন্টেড পেপার, তবুও আমরা ওটার ভ্যালু মানি কেন? কারণ আমরা কালেকটিভলি বিশ্বাস করি এটার ভ্যালু আছে। মানি ওয়ার্কস বিকজ পিপল অ্যাগ্রি ইট ওয়ার্কস। আপনার দেশের টাকা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে, বাংলাদেশ ব্যাংক নতুন টাকা তৈরি করতে পারে। কিন্তু বিটকয়েন তৈরি হয়েছিল কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইডিয়া। বিটকয়েনের জন্ম 2009 সালে একজন রহস্যময় ব্যক্তি বা গ্রুপ সাতোশি নাকামোটো নামে একটা লোক একটা কোশ্চেন করেছিল, এমন কোনো টাকা বানানো যায় যেটা কোনো সরকার, কোনো ব্যাংক, কোনো কোম্পানি কন্ট্রোল করবে না। সেখান থেকেই বিটকয়েনের জন্ম। তাহলে বিটকয়েনটা তৈরি হয় কেন? এখানে আসে মাইনিং। অনেক মানুষ ভাবে মাইনিং মানে মাটি করে বিটকয়েন বের করা, আসলে তা না। মাইনিং হলো কম্পিউটার দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা। হাজার হাজার কম্পিউটার একটা রেসে অংশ নেয়, যে কম্পিউটার আগে সলভ করতে পারে সে রিওয়ার্ড হিসেবে বিটকয়েন। এভাবেই নতুন বিটকয়েন সার্কুলেশনে আসে। কিন্তু প্রবলেম সলভ করলেই ভ্যালু আসবে কেন? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বিটকয়েন তৈরি করা ইন্টেনশনালি ডিফিকাল্ট। আপনি চাইলে কালকে 1 কোটি বিটকয়েন বানাতে পারবেন না, সিস্টেম এটা অ্যালাউই করবে না। বিটকয়েনের ক্রিয়েটর শুরু থেকেই লিমিট সেট করে দিয়েছে, পুরো পৃথিবীতে কখনো 21 মিলিয়নের বেশি বিটকয়েন থাকবে না। এখন আসি, ইমাজিন করুন পৃথিবীতে যদি আনলিমিটেড গোল্ড থাকতো, তাহলে কি গোল্ড এত ভ্যালুয়েবল থাকতো? সম্ভবত না। বিটকয়েনের আইডিয়াটাও সিমিলার, লিমিটেড সাপ্লাই, গ্রোয়িং ডিমান্ড, এই কম্বিনেশন ভ্যালু তৈরি করে। সবচেয়ে ভুল ধারণা হচ্ছে অনেক মানুষ মনে করে ক্রিপ্টোর ভ্যালু কম্পিউটারের মধ্যে। আসলে ভ্যালু কম্পিউটারের মধ্যে না, ভ্যালু আসে মানুষের বিলিফ থেকে। একই কারণে একটা 100 টাকার নোট, একটা পেইন্টিং বা একটা ডায়মন্ডের ভ্যালু আছে, মানুষ বিশ্বাস করে বলে এই জন্যই ভ্যালু আছে। তো বুঝতে পারলাম বিটকয়েনের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট টেকনোলজি না, এটা হচ্ছে ট্রাস্ট। হাজার হাজার বছর ধরে ট্রাস্ট করেছে রাজা, সরকার এবং ব্যাংক। ক্রিপ্টো চেষ্টা করতেছে ট্রাস্টটা কম্পিউটার কোডের উপর বসাতে। তো পরের বার যখন কেউ বলবে বিটকয়েন শুধু ভার্চুয়াল মানি, মনে রাখবেন বিটকয়েনের সবচাইতে বড় ইনভেনশন মানি না, বরং এটা এমন একটা সিস্টেম যেখানে পৃথিবীর দুইজন অপরিচিত মানুষ একজন আরেকজনকে ট্রাস্ট না করেও একই ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। আর হয়তো এটাই বিটকয়েনের সবচাইতে বড় আইডিয়া। প্রথমবারের মতো মানুষ চেষ্টা করেছে ট্রাস্টকে মানুষের হাত থেকে বের করে ম্যাথমেটিক্সের হাতে দিতে। সো কোশ্চেন হচ্ছে, টাকার জন্য আমাদের সত্যিই কি কোনো মিডলম্যান দরকার? হাজার বছর আগে মানুষ সোনা ব্যবহার করতো, তারপর কাগজের টাকা, তারপর ডিজিটাল মানি, আর এখন কোড দিয়ে তৈরি হয় মানি। হয়তো বিটকয়েন শুধু একটা কারেন্সি না, হয়তো এটা মানির পরবর্তী ইভলিউশন, আর আমরা এখনো সেই গল্পের একদম শুরুতে আছি। মজার ব্যাপার হচ্ছে বিটকয়েনের ক্রিয়েটরকে আমরা আজও হিসাবে চিনি, কিন্তু তার তৈরি সিস্টেম আজও চলতেছে দিন রাত, কোনো সিইও ছাড়া, কোনো হেডকোয়ার্টার ছাড়া, কোনো দেশের মালিকানা ছাড়া। আর হয়তো এটাই সবচাইতে সারপ্রাইজিং ব্যাপার, মানুষ বিটকয়েন আবিষ্কার করেনি শুধু, মানুষ এমন একটা সিস্টেম বানাইছে যেটা মানুষের উপর নির্ভর না করেও চলতে পারে।